ইউ। সো প্রোডাকশন অফ গুডস মানে হচ্ছে যে অবভিয়াসলি যেটা আমরা উৎপাদন করছি। আচ্ছা ভাইয়া, আপুরা যারা একটু ইয়েতে আছেন প্লিজ মিউটে যান। থ্যাংক ইউ। সো প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, যে প্রোডাকশন আমরা যে জিনিসটা উৎপাদন করছি সেই জিনিসটা উৎপাদন প্লাস তার যে সেবা প্রদান করা, যেটার কথা আমি অলরেডি বলেছি সকালবেলা, যে একটা প্রোডাক্ট উৎপাদন, এখানে যে সকালে যে উদাহরণটা দেয় একটা ক্রেডিট কার্ডের, একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের যে উদাহরণটা দেওয়া হয়েছিল, যেখানে আমি একটা কার্ড নিলাম, সেটা একটা প্রোডাক্ট, সেটা একটা প্রোডাক্ট। বা একটা মোবাইলই ধরা যাক না কেন, একটা মোবাইল একটা প্রোডাক্ট। যে মোবাইলটা আমি কিনলাম, এবং মোবাইলটা কেনার পরে যদি আমার কোনো রকমের যান্ত্রিক গোলযোগ তো হতেই পারে, সো যে যান্ত্রিক মেটানোর জন্য আমি সার্ভিসটা আমি প্রদান করব, সেটা হচ্ছে আমার সার্ভিসেস, রাইট? তো এই সেশনটাতে আমরা যেগুলো যেগুলো জিনিস দেখবো হচ্ছে পণ্য উৎপাদন এবং সেবা, দ্য প্রোডাকশন অফ পার্টিকুলার আইটেম বা পার্টিকুলার গুডস, উৎপাদনের প্রক্রিয়ার ধাপসমূহ, কিভাবে উৎপাদন করা হয়, যে প্রোডাকশনটা করছি, যেমন ব্যাচ টাইপ প্রোডাকশন আছে, ইউনিট টাইপ প্রোডাকশন বা ব্যাচ টাইপ প্রোডাকশন বলি, ইউনিট টাইপ আছে, ব্যাচ টাইপ আছে, আর কন্টিনিউয়াস প্রোডাকশন ফ্লো। এই তিন ধরনের তিন পদ্ধতিতে আমরা আমাদের কিন্তু প্রোডাকশনটাকে চালাই। এটার ব্যাপারে ডিসকাস করব। উৎপাদনের ক্ষমতা, দ্য ক্যাপাসিটি, আমি কতটা উৎপাদন করতে পারছি, অনুকূল পরিবেশে প্রতিকূল পরিবেশে আমি কিভাবে উৎপাদন করতে পারছি। উৎপাদনের ব্যয়, একটা জিনিস উৎপাদন করতে আমার কি কি ব্যয় উঠাতে হচ্ছে। আর মজুদ ব্যবস্থাপনা, যেটা হচ্ছে কিনা ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো পণ্য উৎপাদন এবং তার সেবা। তো উৎপাদন ব্যবস্থাপনা সাধারণত কোনো কিছু সৃষ্টি বা তৈরি করাকে বলে। উৎপাদন বলতে আমরা বুঝি প্রাকৃতিক সম্পদকে মানুষের ব্যবহারের উপযোগী অবস্থায় রূপান্তর ঘটনা। প্রাকৃতিক সম্পদ বলতে ন্যাচারাল গ্যাস বা বাতাস বা পানি, যে পানিকে আমরা পানি ইউজ করে ব্যবহার করে যে থার্মাল পাওয়ার বা হাইড্রোলিক পাওয়ার, রাইট? যে হাইড্রোলিক পাওয়ারের মাধ্যমে তো আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি, রাইট? সো অবভিয়াসলি পানি একটা ন্যাচারাল রিসোর্স, যেটাকে ইউজ করে আমি সারা দেশে বা সারা জগতে যে ইলেকট্রিসিটির প্রোডাকশন করছি পানির মাধ্যমে বা বাতাসের মাধ্যমে। উইন্ড মিলস, যেগুলো উইন্ড মিলস থাকে, নেদারল্যান্ডস এর মতো দেশ যেটা পানি সমুদ্র লেভেল থেকে অনেক নিচে তাদের অবস্থান, তো সমুদ্রের জল যাতে ওই ভেতরের দেশের ভেতর ঢুকে না যায়, তারা অবভিয়াসলি ওই উইন্ড মিলের মাধ্যমে, বাতাসের মাধ্যমে ইলেকট্রিসিটি উৎপাদন করে সেটাকে কিভাবে যাতে আটকানো যায় সেটার ব্যবস্থা করছে। তো এই যে বাতাসকে ইউজ করে ইলেকট্রিসিটি তৈরি করা হচ্ছে, এই যে বিভিন্ন বিভিন্ন বিজ্ঞানীরা আজ থেকে 100, 200, 300 বছর আগে যে ভাবনা চিন্তার মাধ্যমে যে আমাদেরকে এই রেভলিউশন আনতে বাধ্য করেছিলেন, যেমন জেমস ওয়াটের কথা বলি, যে বাষ্প ইঞ্জিন, বা গ্রাহাম বেল যিনি টেলিফোনের আবিষ্কার করেন, বা জেমস বেয়ার্ড যে টেলিভিশনের আবিষ্কার করেন, থমাস আলভা এডিসন যিনি বাল্ব আবিষ্কার করেন। এগুলো তো একটা আবিষ্কার। এই আবিষ্কারের কিন্তু জন্যেই আমাদের মানব কল্যাণ বা হিউম্যান সিভিলাইজেশনের উপরে যে তাদের কত বড় একটা প্রভাব, রাইট? এই সমস্ত জিনিস। অ্যান্ড দেন ওয়ান্স দে গেভ আস দ্য আইডিয়া, এরা আইডিয়া দেওয়ার ফলে উই স্টার্টেড প্রডিউসিং, আমরা এই জিনিসগুলো উৎপাদন করি এবং অনেক মানে উৎপাদন করি, অনেক সংখ্যায় উৎপাদন করি, যাতে এই জিনিস উৎপাদিত দ্রব্য যেন সবার মধ্যে ইউজ করা যায়, সবাই ইউজ করতে পারে, সবাই ইউজ করে এর বেনিফিটস গুলো নিতে পারে, মানব কল্যাণে ইউজ হতে পারে, মানুষের ব্যবহারের উপযোগী হতে পারে। তো এই প্রাকৃতিক জিনিস ইউজ করে কিন্তু আমরা অনেক কিছু, যেমন রাবার একটা প্রকৃতিতে ইন দ্য ফর্ম অফ আ ট্রি, একটা রাবারের গাছ থাকে, রাবারের গাছ থেকে যে রসটা বেরোয় বা জুসটা বেরোয় সেটাকে আমরা লেটেক্স বলি। এই লেটেক্সটাকে কালেক্ট করে কিন্তু আমরা এটা ইট গোজ থ্রু আ লট অফ ট্রান্সফরমেশন ইন দ্য ফ্যাক্টরিতে ট্রান্সফরমেশনের মাধ্যমেই কিন্তু রাবার প্লান্ট থেকে যে রাবারের জুস বা লেটেক্সটাকে ট্রান্সফর্ম করেই আমরা রাবার ইউজ করি। এই রাবার টায়ার হিসেবে ইউজ করা হয়, বাসায় অনেক কাজে ইউজ করা হয়, পেন্সিলের ইরেজার হিসেবে ইউজ করা হয়, রাইট? তো উৎপাদন হচ্ছে কোনো পণ্যের মধ্যে নতুন নতুন উপযোগ সৃষ্টি করা, নতুন নতুন ক্রিয়েটিভিটি আনা, নতুন নতুন অপরচুনিটি সৃষ্টি করা। নতুন অপরচুনিটি কিভাবে? এই যে টেসলা বলে একটা গাড়ি আছে, টেসলা কোম্পানি গাড়ি, টেসলার নাম শুনে থাকবেন। টেসলা কিন্তু আজ থেকে 50, 60, 70, 80 বছর, 100 বছর ধরে গাড়ি মোটামুটি সারা বিশ্বে চলছে। 100 বছর আগেকার গাড়ির মডেল আর আজকের গাড়ির মডেলের মধ্যে, টেকনোলজির মধ্যে অনেক পার্থক্য। আজকের গাড়ির টেকনোলজিতে আপনি গাড়িতে বসেই ফোন রিসিভ করতে পারছেন, আপনার ওয়াইপার্স আছে, আপনার মিউজিক সিস্টেম আছে, আপনার লাইটস আছে, আপনার এসি আছে, আপনার যাবতীয় সবকিছু গাড়ির মধ্যে পাওয়া যেত, যেটা 100 বছর আগেকার গাড়ির মধ্যে আজকের গাড়ির তুলনা করতে গেলে অবভিয়াসলি অনেক উন্নত।
এর থেকে উন্নত হচ্ছে টেসলা কোম্পানির গাড়ি, যেটা কিনা ড্রাইভারহীন গাড়ি। এই গাড়ি চালাতে আপনার ড্রাইভার লাগবে না, এই গাড়ি অটোমেটিক চলবে, আপনাকে খালি দরজা করে বসতে হবে, গাড়িকে গাইড করতে হবে, গাড়ি অটোমেটিক আপনাকে যেখানে যাবে নিয়ে যাবে। এটা নতুন ধরনের গাড়ি যে টেসলার বের করেছে এরা, এটা একটা বিশাল বড় রেভলিউশন আমাদের লাইফে। গাড়িগুলো এক্সপেন্সিভ যদিও, কিন্তু এমন একটা সময় আসবে যখন দেখা যাবে যে সারা বিশ্বে টেসলা গাড়ি ইউজ করা হচ্ছে। সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলে রয়েছে উৎপাদন। প্রোডাকশন ইজ দেয়ার ইন এভরিওয়্যার ফর দ্য ইনক্রিমেন্টাল ভিউজ অফ আ কান্ট্রিজ ইকোনমি। একটা দেশের ইকোনমির পেছনে কিন্তু উৎপাদনের একটা বিশাল বড় ভূমিকা। উৎপাদনের সামর্থক অর্থ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি, ক্রিয়েশন। তো পণ্য বা দ্রব্য হলো দৃশ্যমান ও স্পর্শযোগ্য কোনো বস্তু যার আকার, আকৃতি, ওজন, অবস্থান রয়েছে। ইহা অর্থের বিনিময়ে ক্রয় বিক্রয় করা হয় এবং মানুষের চাহিদা বা অভাব পূরণে সক্ষম হয়। তো এই যে উৎপাদনের যে জিনিসগুলো, ইট কামস ইন ডিফারেন্ট ফর্মস, ডিফারেন্ট শেপস, ডিফারেন্ট সাইজেস, ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য জেনারেল পিপল অর দ্য ম্যানকাইন্ড। আর সেবা হলো মানুষের অভাব পূরণ সক্ষম এমন কার্যাবলী যা অস্পর্শনীয় কিন্তু শনাক্তকরণযোগ্য এবং মানুষের উপকারে ব্যবহৃত হয়। এই যে সেবা বা সার্ভিসের কথা সকালে বলেছিলাম, যে একটা অ্যাজ এ বিজনেস, what differentiates you is not the product that you sell, it's the service that you offer. প্রোডাক্ট বিক্রি করার পরে যে সার্ভিসটা দিচ্ছেন সেটার জন্য কিন্তু কাস্টমার আপনার সঙ্গে থাকবে। তাই যখন এই সার্ভিসের কথা উঠেছে, সার্ভিসের মধ্যে এমপ্যাথি আর সিম্প্যাথি দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তো সিম্প্যাথি আর এমপ্যাথির পার্থক্য কি কেউ বলতে পারে এখানে? এমপ্যাথি মানে কি আর সিম্প্যাথি মানে কি? না জানলে তো আমি তো অবশ্যই আনসার দিয়ে দেবো, বাট হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এমপ্যাথি? এমপ্যাথি বলতে স্যার আমি বলবো। স্যার সিম্প্যাথিটা হচ্ছে একজনের উপরের মানে সাধারণ সমস্যাকে নিয়ে একটা মানে প্রাথমিক একটা পরামর্শ দেয়া, সাধারণভাবে একটা পরামর্শ দেয়া কারো সমস্যা। আর ইমপ্যাথিটা হচ্ছে কারো ভিতর থেকে বিষয়টা ফিল করা, তার সমস্যাটা এমন ভাবে দেখা যেন তার সমস্যাটা যেন আমি পুরোটা বুঝতে পারছি, এইভাবে সমাধান করা, তার সমস্যাটা মানে ভিতর থেকে বুঝতে পারা। ভেরি গুড আনসার, খুব সুন্দর হয়েছে। যার একজনের একটা মানে কলিগের কাছে যেটা ইম্প্যাথিটা হচ্ছে তার ওই কষ্ট নিবারণের জন্য কিছু করা। কারেক্ট, ভেরি গুড, ভেরি গুড। তা এই যে এমপ্যাথি জিনিসটা, এটা আমাদের কর্মক্ষেত্রে দরকার, একটা বিজনেস রান করতে দরকার। সিম্প্যাথি বেসিক্যালি, সিম্প্যাথি পাতি বাংলায় বলি সহানুভূতি। সিম্প্যাথি মানে সহানুভূতি। একটা এক্সাম্পল দেই সিম্প্যাথি এমপ্যাথিটা বোঝানোর জন্য, বাকি সবার জন্য, যারা বুঝলেন জানলেন খুব ভালো, সবাই হয়তো নাও বুঝতে পারেন। তো এক্সাম্পল দেই, আমার বাসায় হয়তো আমার একটা পোষা বেড়াল আছে, ঠিক আছে, আর আমার বন্ধুর বাসাতে একটা পোষা বেড়াল আছে। এবার আমার বন্ধু আমাকে ফোন করে বললো যে আমার বেড়ালটা মারা গেছে। তা আমি তার সঙ্গে সহানুভূতি আমার আছে, যে একটা পোষা জিনিস মারা গেছে। পোষা জিনিস আমাদের সবার প্রিয়, কোনো কিছু শরীর খারাপ হলে আমাদের নিজেদেরই খারাপ লাগে। আমি ওকে বললাম কি করবি, আহা এরকম আহা উহু করলাম তার সাথে। আমি বললাম আমার খুব খারাপ লাগলো শুনে, কিন্তু করার তো কিছু নাই, যে জিনিসটা মরে গেছে তো মরে গেছে, আমি ওটাকে তো আমি আর জীবিত করতে পারি না। তো এটা হচ্ছে আমার তার সঙ্গে সহানুভূতি, এটা হচ্ছে আমার সিম্প্যাথি। এমপ্যাথিতে কি হয়, আবার সিমিলার সিচুয়েশন, আবার একই এক্সাম্পল, আমার বন্ধুর বেড়াল আছে, আমার বেড়াল আছে। আমার বন্ধু ফোন করে বলছে আমার বেড়ালের শরীর খারাপ, আমার বেড়ালটা দুদিন ধরে খাওয়া দাওয়া করছে না, বমি করছে, পেট খারাপ, হ্যাঁ জ্বর, অনেক অনেক অসুস্থ। তা আমাকে যখন ফোন করে সেই কথাটা বলে, আমিও তখন বুঝলাম যে আমার বেড়াল আছে বাসায়, আমার বেড়ালের শরীর খারাপ হয়, আমার বেড়ালের শরীর খারাপ হলে বমি করে, পায়খানা করে, খায় না, আমার খুব খারাপ লাগে। এই কথা শুনে আমারও খুব খারাপ লাগলো। এই খারাপ লাগাটা হচ্ছে আমার তার প্রতি সহানুভূতি। কিন্তু আমি তাকে বললাম ভাই এক কাজ করি, দাঁড়া আমি তোর বাসায় আসি, বাসায় এসে আমি তোর বেড়ালকে, একটা ভেটেনারি ডাক্তার আছে, ওই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব, সেই ডাক্তারবাবু আমার বেড়ালেরও চিকিৎসা করেন যখনই আমার বেড়ালের শরীর খারাপ হয়, আর সেই ডাক্তারবাবুর ওষুধ খেয়ে আমার বেড়াল প্রতিবার সুস্থ হয়ে যায়। আমি তাকে নিয়ে সেই ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু সেই বেড়ালকে দেখলো, দেখার পরে ওষুধ দিয়ে সেই বেড়ালকে ঠিক করে দিল। এই যে আমি যে জিনিসটা করলাম তার জন্যে, আউট অফ সিম্প্যাথি, সিম্প্যাথিটাকে আমি এমপ্যাথিতে পরিণত করলাম। এই যে ওকে তাকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তাকে ডাক্তারবাবুকে মেডিসিন প্রেসক্রাইব করালাম, সেই মেডিসিন খেয়ে বেড়ালটা ঠিক হলো। এই কাজটা হচ্ছে অ্যাক্ট অফ এমপ্যাথি। তো সিমিলারলি
সিম্পাথিতে আমার কাছে কিছু করার নেই, একটা মরা বেড়ালকে তো আমি জীবিত করতে পারি না, ডাক্তারবাবু করতে পারবে না, তার সঙ্গে আমার সহানুভূতি আছে। কিন্তু এমপ্যাথিতে আমি তার জন্য কিছু করতে পারবো, আমি তার প্রবলেমটা বুঝবো, বুঝে সেই প্রবলেমটাকে রিজলভ করার জন্য যে পথ বা যে উপায় অবলম্বন করব সেটা হচ্ছে অ্যাক্ট অফ এমপ্যাথি। তো এই এমপ্যাথি জিনিসটা কর্মক্ষেত্রে বা বিজনেস রান করতে, কাস্টমার যখন ফোন করে আপনাকে বলে, আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল এসবিআই কার্ডে, যে সে আমাকে সরি বলছে মানে সে আমার সঙ্গে সহানুভূতি দেখাচ্ছে যে সরি স্যার, আপনার কার্ডে থেকে টাকা বেরিয়ে গেছে, আপনার কার্ডে টাকা বেরিয়ে গেছে, আমি ভুল করে বেরিয়েছি, উই উইল রিফান্ড ইট, আমরা রিফান্ড করে দেবো আপনাকে। এই কথাটা যে বলছে, সে আমাকে সহানুভূতি দিচ্ছে, কিন্তু তুমি রিফান্ড করার জন্য কি করছো? কিছু করোনি। সো বেসিক্যালি তুমি আমার সঙ্গে সিম্প্যাথি দেখিয়েছো কিন্তু এমপ্যাথি দেখাওনি। কিন্তু যখন আমেরিকান এক্সপ্রেস কার্ডকে আমি ফোন করলাম, তাকে বললাম আমার টাকাটা বেরিয়েছে কিন্তু দোকানদার টাকা পাইনি, সে বললো আই এম সরি টু হিয়ার দ্যাট এন্ড লেট মি সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ টু ফিক্স ইট, আমি কি করতে পারি আমি দেখছি আপনার জন্য। এন্ড সে কি করলো, সে তার ব্যাক এন্ডে বা ব্যাক অফিসে গিয়ে সব ইনভেস্টিগেশন করে আমাকে 8 ঘন্টার মধ্যে টাকাটা ফিরিয়ে দিল। দ্যাট ইজ অ্যান অ্যাক্ট অফ এমপ্যাথি। যখন আপনি কোনো কিছু কোনো কাস্টমারের জন্য করছেন, তার প্রবলেমটা রিজলভ করার জন্য, আপনি জানেন প্রবলেম আছে, কিন্তু যদি রেজলিউশন না দেন বা রিজলভ না করেন, দেন দ্যাট উইল অনলি বি সিম্প্যাথি, দ্যাট উইল নট বি অ্যান এমপ্যাথি। An act of empathy is when you do something to fix the issue or to resolve the issue or to come to a conclusion where you have been able to resolve the customer's problems. এটা বোঝা গেছে এমপ্যাথি সিম্প্যাথি, রাইট? এমপ্যাথিতে আপনি you take that extra step to help him. সিম্প্যাথিতে যেটা সম্ভব না, পসিবল না আপনার জন্য। তো এমপ্যাথিটা দরকার when you're running a business. উৎপাদন ব্যবস্থাপনা বলতে কাঁচামালকে চূড়ান্ত পণ্যে পরিণত করার জন্য পরিকল্পনার প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণকে বোঝায়। উৎপাদন ব্যবস্থাপনা হলো সামগ্রিক ব্যবস্থাপনার একটি অংশ, যার সাহায্যে চাহিদা মাফিক ও ন্যূনতম ব্যয়ে পণ্য উৎপাদন সহ বিভিন্ন কাজ করা যায়। ন্যূনতম ব্যয় মানে এই যে কাঁচামাল কম দামে কিনে, এই যে হুন্ডাই বা হন্ডা বা টয়োটা, এই কোম্পানিগুলো এরা কি করছে, এরা উৎপাদন বা প্রোডাকশন ইন্ডিয়াতে কেন করছে? কারণ ইন্ডিয়াতে ব্যয় ন্যূনতম ব্যয়। যে কাঁচামাল তাকে জাপানের হন্ডা গাড়ি তৈরি করতে যে কাঁচামাল সে জাপান থেকে ইউজ করছে, সেই কাঁচামালের দাম অনেক বেশি, কিন্তু সে যদি সেই গাড়ি ভারতে তৈরি করে, যখন এরা ভারতে কেন এই কোম্পানিগুলো কেন এসেছে? কারণ এখানে কাঁচামালের দাম কম, এখানে শ্রমের দাম কম, এখানে শ্রম পার 1 ঘন্টায় হয়তো একজন শ্রমিককে 300 টাকা করে দেওয়া হয় বা 200 টাকা করে দেওয়া হয়, জাপানে দিতে হলে তাকে 1 ঘন্টায় 1000 টাকা করে দিতে হবে। তাহলে অবভিয়াসলি অ্যাজ এ বিজনেস অর্গানাইজেশন, অ্যাজ এ বিজনেস ইউনিট, আপনি তো আপনার ন্যূনতম ব্যয়ে কোনো জিনিসকে উৎপাদন করে সেটাকে বেশি দামে বিক্রি করার ইজ ইয়োর টার্গেট, রাইট? তো উৎপাদন ব্যবস্থাপনা সামগ্রিক ব্যবস্থাপনা, যার একটি অংশ, যার সাহায্যে চাহিদা মাফিক মানে যে ডিমান্ড, যে কাস্টমারের সেই ডিমান্ডের উপর বেসিস করে আপনি যা তৈরি করছেন, ও ন্যূনতম ব্যয়ে পণ্য উৎপাদন সহ বিভিন্ন কাজ করা যায়। উৎপাদন প্রক্রিয়ার ধাপসমূহ। উৎপাদন প্রক্রিয়া হলো কতগুলি ধারাবাহিক পদক্ষেপ যা একটি পণ্য বা সেবা তৈরি করার সৃষ্টি করে। উৎপাদন প্রক্রিয়া ইনপুটকে আউটপুটে রূপান্তর করার সাথে সম্পর্কিত বা বাজারের জন্য প্রয়োজনীয়। ইনপুটস কি? আপনার ইনপুটস, একটা প্রোডাক্ট তৈরি করতে আপনার যা যা জিনিস দরকার, কাঁচামালের দরকার, আপনার লেবার দরকার, আপনার একটা কারখানা দরকার, আপনার একটা যন্ত্রপাতি দরকার, রাইট? আপনার ইলেকট্রিসিটি দরকার। এই সমস্ত জিনিসের ট্রান্সফরমেশন করেই তো আউটপুট হিসেবে একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। এই জিনিসগুলো ইউজ করে, সো দিজ আর ইয়োর ইনপুটস, যে জিনিসগুলো ব্যবহার করে আপনি একটা দ্রব্য বা একটা পণ্য উৎপাদন করছেন, সেগুলো হচ্ছে ইনপুট। আর আউটপুট হচ্ছে যে ফাইনাল রেজাল্ট কাঁচামাল, রাবার, লোহা, মিউজিক সিস্টেম, চামড়া দিয়ে আপনি একটা গাড়ি তৈরি করেছেন, যখন গাড়িটা রেডি হয়েছে সেটা হচ্ছে আপনার ফাইনাল আউটপুট। তো এখানে যে বিভিন্ন ধরনের প্রোডাকশনের কথা বলছিলাম আমি, যে there are 3 টাইপস অফ প্রোডাকশন। প্রথমটা হচ্ছে ইউনিট টাইপ, জব টাইপ আর ব্যাচ টাইপ। ইউনিট টাইপ প্রোডাকশন একক কাজের। তো প্রোডাকশন একটা ফ্যাক্টরিতে, তো এক্সাম্পল দিই এখানে একটা, ধরুন আমার বাচ্চার চকলেটের কেক খুব পছন্দ, এক্সাম্পল। তো অবভিয়াসলি চকলেট কেক খেতে সে খুব ভালোবাসে। তো আমি এখন তার জন্মদিনে আমি জানি আমার বাচ্চার কিছু কিছু কার্টুন ক্যারেক্টার্স আছে, বাচ্চারা পছন্দ করে কার্টুন দেখতে। কার্টুন ক্যারেক্টারের মধ্যে ধরুন স্পাইডারম্যান আমার বাচ্চার খুব পছন্দ। আমার বাচ্চা নেই যদিও, আমি বলছি
করছি। তো স্পাইডারম্যান আমার বাচ্চার পছন্দ, তা আমি তার জন্মদিনে এবার প্ল্যান করেছি যে তাকে, তার জন্য আমি একটা কেকের অর্ডার দিব, যে কেকটা কিনা স্পাইডারম্যানের মতো দেখতে। ঠিক আছে, এবার আমি একটা কেকের দোকানে গেলাম, কেকের দোকানে বা কেকের কোম্পানিতে গেলাম বা কেকের দোকানে গেলাম, যারা কেক তৈরি করে, সারাদিন কেক তৈরি করছে, তাদের ফ্যাক্টরিতে কেক তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের কেক, একই ধরনের চকলেট কেক তৈরি হচ্ছে, একই ধরনের ভ্যানিলা কেক তৈরি হচ্ছে, একই ধরনের স্ট্রবেরি কেক তৈরি হচ্ছে, একই ধরনের ম্যাঙ্গো ফ্লেভারের কেক তৈরি হচ্ছে, একই ধরনের পাইনাপেল কেক তৈরি হচ্ছে। কেকের কোম্পানি, তারা তো কেক প্রোডাকশন করছে, একই ধরনের কেক করছে। কিন্তু আমি তাদেরকে গিয়ে বললাম, ভাইয়া আমার একটা চকলেট কেক লাগবে। তো ও বললো, হ্যাঁ স্যার আমার কাছে চকলেট কেক আছে। আর না, দাঁড়ান, চকলেট কেক শুধু না, এই চকলেট কেকটার রূপটা বা এর ডিজাইনটাকে কিন্তু স্পাইডারম্যানের মতো করতে হবে। এই যে একটা অর্ডার আমি দিলাম, এটাকে একটা কাস্টম অর্ডার বলে, একটা কাস্টমাইজড অর্ডার, যেখানে কিনা ওরা একটা কেকের দোকান হিসেবে বিভিন্ন ধরনের একই টাইপের কেক কিন্তু প্রতিদিন তৈরি করছে, একই মাপের, একই ওজনের, বিভিন্ন বিভিন্ন 250 গ্রামের, হাফ কেজির, 1 কেজির, একই ধরনের কেক তৈরি করছে। কিন্তু আমার যে অর্ডারটা সে পেলো, সে অর্ডারটা কিন্তু একটু ডিফারেন্ট, সেটা একক। এই অর্ডারটা হয়তো আর অন্য কেউ দেবে না, বা অন্য কেউ দিলেও অন্য ধরনের দিতে পারে। এটাকে কাস্টম মেড বলে, বা কাস্টমাইজ প্রোডাকশন। যেটা আমি এবার, ওই কেকটা কিন্তু অন্য কেকের থেকে সম্পূর্ণভাবে আলাদা। আর এটা কিন্তু একটাই আমি তৈরি করতে, এরা কিন্তু মানে যখন এরা প্রোডাকশন করে, এরা কিন্তু স্পাইডারম্যানের কেক দেখতে, স্পাইডারম্যানের কেক কিন্তু তারা তৈরি করছে না, কারণ এটা আমার রিকোয়ারমেন্ট, আমি একজন কাস্টমার, আমার রিকোয়ারমেন্টের হিসেবে সে আমাকে কিন্তু এই ধরনের একটা কেক বানিয়ে দিল। সিমিলারলি, এই যে হার্লি ডেভিডসন বলে একটা বাইকের কোম্পানি আছে, হার্লি ডেভিডসন, বা আপনারা হয়তো রোলস রয়েসের নাম শুনে থাকবেন, রোলস রয়েস কার কোম্পানি, রাইট? এরা কিন্তু কাস্টম মেড গাড়ি তৈরি করে। তার মানে কি, এরা নিজেরা যখন প্রোডাকশন করে, এক ধরনের গাড়ি প্রোডাকশন করে। এখন গাড়িরও কিন্তু বিভিন্ন ভেরিয়েন্টস আছে, যে একটা গাড়ির কোম্পানি, যেমন ইন্ডিয়াতে বলি মারুতিরা বা হন্ডা বা হুন্ডাই যখন একটা গাড়ি উৎপাদন করে, এরা একই ধরনের দেখতে অনেক গাড়ি উৎপাদন করে, একই ডিজাইন। আপনার কাছে যেটা আছে, আমার কাছে আছে, আমার প্রতিবেশীর কাছে সেটা আছে, আমার বন্ধুর কাছে একই রকম। আমরা হয়তো গাড়ি কিনেছি, 4টে ধরুন হন্ডার গাড়ি কিনেছি, হন্ডার বাইক কিনেছি, সবারই একই রকম দেখতে। ইঞ্জিনের সবার পাওয়ার, ইঞ্জিন গুলো সব 120 সিসির বা 150 সিসির বা 200 সিসির ইঞ্জিন, সবারই একই রকম কালারের হয়তো আমরা কিনেছি 4জনই, কিন্তু এটাতে একই রকম দেখতে। কিন্তু আমি যদি হন্ডা কোম্পানিকে গিয়ে বলি, আমার একটা আমাকে একটা বাইক বানিয়ে দেন, যে বাইকের ইঞ্জিন হচ্ছে 300 সিসির ইঞ্জিন লাগবে, আমার যে হেডলাইটটা আছে, সেই হেডলাইটটা হ্যালোজেন হেডলাইট হবে না, সেটা হবে এলইডি হেডলাইট। ওরা কিন্তু সব যে বাইকগুলো আছে সবার হ্যালোজেন হেডলাইট তৈরি করে, কিন্তু আমার একটা স্পেশাল অর্ডার। আর আমার গাড়ির ট্যাঙ্কের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি আপনি 25 লিটার করে দেবেন। অন্য যেগুলো ওরা তৈরি করে সেগুলোতে সব 18 লিটারের, আমারটা আমি বলছি আমার 25 লিটারের বানিয়ে। এই যে অর্ডারটা দিলাম, এই অর্ডারটা কিন্তু ওরা জেনারেলি তৈরি করবে না, যেহেতু এটা আমার রিকোয়ারমেন্টস এর হিসেবে সে তৈরি করে দিচ্ছে, এটা কাস্টম মেড হচ্ছে সেই জন্য। আর এইটাই হচ্ছে ইউনিট টাইপ বা একক টাইপ বা ইউনিট টাইপ প্রোডাকশন এটাকে বলে। সিমিলারলি ব্যাচ টাইপ প্রোডাকশন, যেটাতে এই কেকের দোকান থেকে ধরা হোক, এবার এই কেকের দোকানে কি বললাম, ওরা তো কেকের কোম্পানি, একই রকমের ওরা ভ্যানিলা কেক তৈরি করছে, একই রকমের স্ট্রবেরি কেক তৈরি করছে, একই রকমের চকলেট কেক তৈরি করছে, একই রকমের বিভিন্ন বিভিন্ন একই রকমের কেক তৈরি করছে, একই ওজনের, কিন্তু খেতেও এক, স্বাদেও এক, ওজনেও হাফ কেজির হয়তো 1000 খানা কেক বানাচ্ছে, 100 গ্রামের হয়তো 1000 খানা কেক বানাচ্ছে, একই রকম। এইটা হচ্ছে ব্যাচ টাইপ প্রোডাকশন। যেমন কিনা একটা মিলিটারি ইউনিটে অনেক সৈন্যরা থাকে, সৈন্যদের যে জামার সুতির কাপড়ের কোয়ালিটিটা কিন্তু একই থাকছে, কিন্তু বিভিন্ন মাপের তৈরি হচ্ছে, দেহের মাপের হিসেবে। কারো হয়তো লার্জ হয়তো 1000 খানা বানালো, আবার এক্সট্রা লার্জ হয়তো 1000 খানা বানানো হলো, আবার মিডিয়াম সাইজের হয়তো 1000 খানা বানানো হলো, আবার স্মল সাইজের 1000টা বানানো হলো। এইটা হচ্ছে ব্যাচ টাইপ প্রোডাকশন, যেখানে একই ধরনের একই মাপের অনেক ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে। আর এককে কি হচ্ছে, এককে একটাই ইউনিক প্রোডাক্ট তৈরি হচ্ছে, ইউনিক, খালি আপনার রিকোয়ারমেন্টস এর হিসেবে বানানো হচ্ছে। আর প্রোডাকশন ফ্লোটাতে কি হয়, প্রোডাকশন ফ্লোতে মানে একই ধরনের একই জিনিসই তৈরি হচ্ছে। একই ধরনের একই জিনিস বলতে, সুতির কাপড়, একই ধরনের সুতি কাপড় তৈরি হচ্ছে সারা বছর,
এবার ওই সুতির কাপড়কে কেটে আবার অন্যরকম মাপ করে, অন্যরকম শেপ করে, অন্যরকম সাইজ করে রিকোয়ারমেন্টস এর হিসেবে বানানো হচ্ছে। কিন্তু এই যে প্রোডাকশন ফ্লোটাকে কন্টিনিউয়াস ফ্লো বলা যেতে পারে, যেটাতে কিনা একই ধরনের একই জিনিস তৈরি হচ্ছে সারা বছর। ব্যাচ টাইপে একই ধরনের বিভিন্ন মাপের, বিভিন্ন শেপের, বিভিন্ন সাইজের প্রোডাক্ট তৈরি হচ্ছে, আর এককে এক ধরনেরই একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। এটা বোঝা গেছে? ইউনিট টাইপ, ব্যাচ টাইপের প্রোডাকশন ফ্লো। Yes, sir. ওকে, আমি একটু বলি, হ্যাঁ। এটা হচ্ছে আমি যখন প্রোডাকশনটা ইউনিট আর জব টাইপ প্রোডাকশন হবে, এটা তো প্রোডাকশন কস্টটা ব্যাচ টাইপ প্রোডাকশন আছে অনেক বেশি হাই হয়ে যাবে স্যার। কারেক্ট। কারণ আর রিস্কটাও ইয়ে হয়ে যাবে, যেটা একটা রিস্ক থাকবে সেই রিস্কটা বেশি হয়ে যাবে। আপনি কি প্রোডাকশনে ইউজুয়ালি আছেন? আপনি প্রোডাকশনে সামনে পরিকল্পনা আছে স্যার। আচ্ছা, ফিউচার করব স্যার। এটা আমারটা স্যার মানে কিছু কনজিউমার আইটেম, সেটা মশলা আইটেম করার পরিকল্পনা আছে স্যার আমার। রাইট। সেই মশলা আইটেম যখন আপনি 100 গ্রামের প্যাকেটে একই রকম তৈরি করছেন, 200 গ্রামের একই রকমের তৈরি করছেন, 500 গ্রামের একই রকম তৈরি করছেন, সেটা ব্যাচে পরিণত হবে। কারেক্ট। রাইট। ওকে, থ্যাংক ইউ। তো উৎপাদন প্রক্রিয়ার ধাপসমূহ হলো গবেষণা, নকশা এবং উন্নয়ন, কাঁচামাল সংগ্রহ, উৎপাদন, বিক্রয় এবং বিতরণ এবং সেবা প্রদান। গবেষণা অবভিয়াসলি লাইক আই সেড, এই যে টেসলার উদাহরণটা দিলাম, এই গাড়ি কিন্তু গবেষণা করে তৈরি করা হয়েছে। তো এই গাড়ির যেমন গুড ফিচার্স আছে, ভালো বৈশিষ্ট্য আছে, ইমপ্রুভ টেকনোলজি আছে, এতে কিন্তু একটা ড্রব্যাকও আছে, যে একটা টেসলা গাড়ি, যে ড্রাইভারহীন গাড়ি যেটাকে বলছি আমরা, যেটা অটোমেটিক নিজেকে চালাতে পারে, এর জন্য কিন্তু অনেক লোকেদের চাকরি ডেফিনেটলি যাবে। এখন ড্রাইভারহীন গাড়িতে অবভিয়াসলি আপনি তো ড্রাইভার রাখবেন না। তো এতে কি হয়, এতে অনেক ড্রাইভারদের, এই গাড়ি যদি বাজারে চলা শুরু হয় সম্পূর্ণভাবে, তো অনেক ড্রাইভারের চাকরি মারা যাবে। আবার ইন্স্যুরেন্স কোম্পানিরও কিন্তু ইন্স্যুরেন্স নেওয়া বন্ধ হবে, কারণ ইটস ট্রায়াল অ্যান্ড টেস্টেড অ্যান্ড ট্রায়াল করা হয়েছে এই গাড়িতে। এই টেসলার গাড়ি 98% পর্যন্ত অ্যাক্সিডেন্ট ফ্রি, এটা তারা দাবি করে টেসলা, যে 98% এই গাড়ির কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস 98% কম, 2% রেখেছে খালি। তো আমরা যখন গাড়ি কিনি, বা আমরা যখন বাইক কিনি, বা একটা গাড়ি কিনি, 4 চাকা কিনি, বা যে কোনো জিনিস কিনি, একটা ইন্স্যুরেন্স করাই আমরা, তাই তো? ইন্স্যুরেন্সটা কেন করাই? যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, বা কোনো গাড়ির কোনো কলকবজা খারাপ হয়ে যায়, ধরুন আমার আলাদা করে একটা অ্যাক্সিডেন্ট হলো আর আমার গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেল, ইঞ্জিনের দাম হচ্ছে 4 লাখ টাকা। এখন আমি তো গাড়িটার ইন্স্যুরেন্স করানো আছে, ইন্স্যুরেন্স করানোর ফলে এই 4 লাখ টাকা যখন আমি গাড়িটা মেরামত করাতে যাচ্ছি, আমাকে কিন্তু 4 লাখ টাকা দিতে হচ্ছে না নিজের পকেট থেকে, হয়তো আমাকে 40,000 টাকা দিতে হবে মাত্র। গাড়িটা হয়তো কোম্পানি নতুন ইঞ্জিন লাগিয়ে দেবে, কিন্তু এই ইঞ্জিনের দামটা কে দেবে? আমার ইন্স্যুরেন্স কোম্পানি দেবে, আমাকে দিতে হবে না। আমাকে হয়তো ওই 80% ইন্স্যুরেন্স কোম্পানি কভার করবে, 10% বা 20% আমার পকেট থেকে দিতে হবে। তো এইভাবে তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো চলছে না, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তো এইভাবে চলছে। এখন সব গাড়ির তো অ্যাক্সিডেন্ট হয় না। সারা বছর একটা, আমি ধরুন আমার যে গাড়ি আছে, আমার আল্লাহ রহম কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়নি, তো আমাকে তো কোনোদিন ইন্স্যুরেন্স দিতে হয়নি, মানে ইন্স্যুরেন্স ইউজ করতে হয়নি। আমি কিন্তু তাও 20,000 টাকা করে প্রতি বছরে ইন্স্যুরেন্স দিচ্ছি, সে 20,000 টাকা তো ওদের পকেটে যাচ্ছে। তো টেসলা গাড়ির জন্য, যে গাড়ি বলছে আমি 98% আমার অ্যাক্সিডেন্ট ফ্রি, আমি সে গাড়ির জন্য কি আর কেউ ইন্স্যুরেন্স কিনবে না? সে তো জানে 98% মানে ইটস প্রিটি সেফ। তো এতে ইন্স্যুরেন্স কোম্পানি মার খেয়ে যেতে পারে। আবার এই গাড়িগুলো নিজেকে পার্ক করতে পারে। পার্কিং এ যখন শপিং মলে কোনো কিছু কিনতে যাই, আমরা যখন গাড়ি পার্ক করি, তখন যে লোকেরা থাকে আমাদেরকে অ্যাসিস্ট করে, যে বাইন ইন সোজা রাখেন, এরা যে এদের চাকরিগুলো যাবে। তো গবেষণা হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য, বাট দিস ইজ অলসো अगेन এই ব্যাপারটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে এন্ড দ্যাটস ওয়াই সো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যেটা বলা হয়েছে না, যে ফিট সে সার্ভাইভ করবে। তো এটাতে কন্ট্রোল নেই কারোরই, as long as you have your thinking capability, thinking ability to create something new, you are there in the market. So গবেষণা করার কথা বলা, নকশা এবং উন্নয়ন, নকশা বিভিন্ন ডিজাইনের গাড়ি হয়, বিভিন্ন টেকনোলজি ইউজ করা হয়। উন্নয়ন, কাঁচামাল সংগ্রহ, কাঁচামাল আপনি কোথা থেকে কিনবেন, যে সাপ্লায়ার কাছ থেকে কাঁচামালটা কিনবেন, যে আপনার সাপ্লায়ার হবে,
যার কাছ থেকে আপনি কাঁচামাল কিনছেন, এই যে রাবার কিনছেন কোনো গাড়ি তৈরি করার জন্য, লোহা কিনছেন, এই কাঁচামালের সংগ্রহ, উৎপাদন, প্রোডাকশন, বিক্রয় এবং বিতরণ। বিক্রয় মানে অবভিয়াসলি দ্য নেক্সট স্টেপ আফটার প্রোডাকশন ইজ বিক্রি করা। আপনার হোলসেলার আছে, আপনার রিটেল শপ আছে, আপনার রিসেলার আছে, যার কাছে কিনা আপনি এই জিনিসগুলো, উৎপাদিত দ্রব্যগুলো আপনি পৌঁছে দিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায়। সেরা আবার তারা কিছুটা প্রফিট রেখে আবার তারা বিক্রি করছে, রাইট? অ্যান্ড সেবা প্রদান, ফাইনালি কামস দ্য সেবা, উইচ ইজ দ্য সার্ভিস দ্যাট ইউ অফার, যেটার কথা সকাল থেকে বলা হয়েছে। সো এটা হচ্ছে পদ্ধতিটা। ইনপুটকে আমরা আউটপুটে কিভাবে কনভার্ট করি? ট্রান্সফরমেশনের মাধ্যমে। ইনপুট, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, দিজ আর অল ইনপুটস। এগুলোর মাধ্যমেই, বা কাঁচামালও ইনপুটের মধ্যে পড়ে, এগুলোকে সবগুলোকে আমরা ইউজ করে আমরা যে রূপান্তর ঘটাচ্ছি একটা কাঁচামাল, একটা রাবার বা একটা লেটেক্স, যে রাবারের রসটাকে, সেটা হচ্ছে একটা ইনপুট। এই রাবারের রসটাকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে আমরা যে ফাইনাল আউটপুট হিসেবে যে রাবারটা পাচ্ছি বা যে টায়ারটা পাচ্ছি, সেটা হচ্ছে আউটপুট। রাবারকে ট্রান্সফর্ম করে আমি টায়ারে পরিণত করছি। This entire process of transformation leads to the output of the maximum product, or the output of the product that we desired, basically, right? তো এতে কি হচ্ছে? এতে সো বেসিক্যালি আপনার জানি না আপনাদের লিঙ্কেজ বলে একটা যে আছে, যে স্কোপের মধ্যে পড়ে, স্কোপ অফ প্রোডাকশনে, এটা একটা উপযোগ সৃষ্টি করছি আমি। বেকারত্ব বা যারা বেকার আছে বা যারা, আমি অবশ্যই পশ্চিমবাংলাতে অনেক এরকম আছে, বেকারত্ব অনেক বেশি। তো প্রোডাকশন সেন্টার থাকলে একটা এই বেকারদের জন্য কিছু করার একটা সুযোগ সুবিধা থাকে। আবার অবভিয়াসলি এটা একটা সুযোগ সৃষ্টি করে। সো লিঙ্কেজ, যে কথা বললাম না, লিঙ্কেজ পদ্ধতি। তো লিঙ্কেজে কি হয়? একটা ব্যবসাকে কেন্দ্র করে যখন আরো অন্য ব্যবসা গড়িত হয় বা গড়ে ওঠে, উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনাদের বা যে কোনো দেশের, আপনাদের ট্যুরিজম, যে কক্সবাজার যে ট্যুরিজমটা, রাইট? এই ট্যুরিজমটা তো একটা গভর্নমেন্টের ব্যবসা, এটা একটা ব্যবসা। এটা থেকে গভর্নমেন্ট রেভিনিউ আর্ন করছে। আপনাদের বাংলাদেশ গভর্নমেন্ট অনেক টাকা পাচ্ছে সারা বছরে ট্যুরিজম, কারণ ট্যুরিস্টরা আসছে, ট্যুরিস্টরা খরচ করছে। এই ট্যুরিজম ব্যবসার জন্য হোটেলের ব্যবসাগুলো চলছে, তাই তো? আর হোটেলের ব্যবসা চলছে বলে আমাদের যার মুদি দোকান থেকে যে জিনিসগুলো হোটেল কিনছে তাদের ব্যবসা চলছে। আবার এই মুদি দোকানগুলো চলছে কার দ্বারা? এই যে চাষিরা, তো চাষিদের ব্যবসা চলছে। সেই জন্য চাষিরা ধান, গম, চাল প্রোডাকশন করছে, করে মুদি দোকানে বিক্রি করছে, মুদি দোকান আবার এই হোটেলে বিক্রি করছে, হোটেল আবার তার কাস্টমারকে বিক্রি করছে। তো এটা হচ্ছে লিঙ্কেজ পদ্ধতি বা লিঙ্কেজ, যেটাকে আমরা বলি সাপ্লায়ার অ্যান্ড লিঙ্কেজ। এই যে উপযোগ সৃষ্টি হচ্ছে এই প্রোডাকশনের জন্য বা একটা বিজনেসের জন্য। একটা বিজনেস যখন হয়েছে, বা আমার এক্সাম্পল দিই, আমার অফিস, ভোডাফোনের অফিস ব্যাঙ্গালোরে বা পুনেতে বা ইউকেতে, এই অফিসের বাইরে যে ইটারিস গুলো আছে, যে খাবার দোকানগুলো খুলেছে, এই খাবার দোকানগুলো কেন খুলেছে? এই খাবার দোকানগুলো খুলেছে কারণ জানে অফিস থেকে লোক আসবে, লোকে এসে ব্রেকফাস্ট করবে বা লাঞ্চ করবে বা ডিনার করবে। তো এই অফিস আছে বলেই তাদের ব্যবসাগুলো আছে। আবার আমাদের অফিসে যে এমপ্লয়িজরা আছে, সেই এমপ্লয়িজরা তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়, সেই ব্যাংকগুলো কিন্তু আমাদের জন্যই চলছে। তা যেহেতু ভোডাফোনের বিজনেস আছে, সেই জন্য এই ব্যাংকগুলো চলছে। এই ব্যাংকের বিজনেস আমাদের জন্য প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, দুইভাবে কিন্তু একটা বিজনেসকে নির্ভর করে আরো অনেক বিজনেস চলছে। ট্যুরিজমের বিজনেসের জন্য চলছে ক্যাবস গুলো, যারা গাড়ি চালাচ্ছে, ড্রাইভার্সরা, যাদের তাদের ব্যবসা টিকে আছে, কারণ তারা জানে ট্যুরিস্টরা আসবে, ট্যুরিস্টদেরকে আসলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, এয়ারপোর্ট থেকে হোটেল, হোটেল থেকে এয়ারপোর্ট, তাদের ব্যবসা চলছে। এই যে উপযোগ সৃষ্টি করা, ক্রিয়েট অ্যান অপরচুনিটি ফর এভরিওয়ান, রাইট? ইট গোস থ্রু রূপান্তর প্রক্রিয়া, চেঞ্জের পণ্য ডিজাইন, বিভিন্ন মাপের পণ্যকে বিভিন্ন আকারে রূপান্তরিত করা, বিভিন্ন লোকের চাহিদার উপরে, কাস্টমারের ডিমান্ডের উপরে, কাস্টমার কিরকম টাইপের জিনিস ডিজাইন পছন্দ করবে সে তার উপরে, যন্ত্রপাতির বিন্যাসের জন্য, উপকরণ সংগ্রহণের জন্য, পদ্ধতির বিশ্লেষণের জন্য, শিডিউলিং আর উৎপাদনের পরিকল্পনা নিয়ন্ত্রণ। এটা ছাড়া যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আপনার অবভিয়াসলি যে জিনিসগুলো দেখার দরকার, সেটা হচ্ছে কারখানার পরিবেশ, যে আইএসও সার্টিফাইড যেটা বলি আমরা, যেটা অডিটার্সরা যখন একটা কারখানায় আসে, আপনার অবভিয়াসলি একটা বিজনেস ফ্লারিশ করছে বা আপনি হয়তো ছোটখাটো একটা বিজনেস শুরু করেছেন, চান্সেস আর দেয়ার অডিটার্সরা এসে কিন্তু সেটাকে দেখাশোনা করবে যে আপনি কি রাইট প্রোডাক্ট ইউজ করছেন, রাইট মাল ইউজ করছেন, আপনার যে কারখানা, সেই কারখানার পরিবেশটা কিরকম, আপনার যে যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতিগুলো কি অনেক পুরনো, আর পুরনো হওয়ার কারণে কি পলিউশন বেশি হচ্ছে,
যে আপনি একটা মোবাইল উৎপাদন কেন্দ্র বা গাড়ি উৎপাদন কেন্দ্র আপনি যেখানে, বা একটা মশলা আপনি বললেন যেটা উৎপাদন কেন্দ্র, সেই মশলা উৎপাদন করতে যে মেশিনারিজ গুলো আপনারা ইউজ করছেন, সেই মেশিনারিজ গুলো কি আইএসও স্ট্যান্ডার্ড অনুসরণ করে চলছে, নাকি এই মেশিনগুলো এত পুরনো যে এর থেকে যে আপনি প্রোডাক্ট উৎপাদন করছেন, উৎপাদন করতে গিয়ে মেশিনগুলোর অনেক ধোঁয়া বেরোচ্ছে যেটা এখানে পরিবেশের জন্য হার্মফুল। অথবা এরকমও হতে পারে যে আপনার আপনার কারখানায় যে মালগুলো তৈরি হচ্ছে, সেই মালগুলো যে আপনার যে কারখানার পরিবেশে আপনার যে কর্মচারীরা আছে, সেই কর্মচারীদেরকে আমরা একটা কথা আছে হেলথ সেফটি অ্যান্ড ওয়েলবিং, হেলথ সেফটি অ্যান্ড ওয়েলবিং, এটা মানিয়ে চলতে হবে যে আপনার যে কর্মচারীরা আছে, কর্মচারীরা কি রাইট গিয়ার্স বলতে যেমন একটা মাথায় টুপি কোনো একটা ডেঞ্জারাস কাজ হচ্ছে বা একটা হাইটে কোনো একটা কাজ হচ্ছে, তার জন্য কি আপনি আপনার এমপ্লয়কে কোনো মাথায় পরার জন্য কিছু, মাথাকে প্রোটেক্ট করার জন্য কিছু দিয়েছেন, হাতে গ্লাভস দিয়েছেন আপনার এমপ্লয়িরা যে এই জিনিসগুলো তৈরি করছে? এই সমস্ত পর্যবেক্ষণ কিন্তু অডিটার্সদের মাধ্যমে সম্পন্ন হয়। তো এই যে পরিবেশটা সবসময় ডেফিনেটলি ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল দ্যাট ওয়েন এভার দ্য অডিটার্স কাম, আসুক বা না আসুক, আপনার এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার অনুকূল পরিবেশ আছে। গবেষণা উন্নয়ন ডেফিনেটলি, যেটা কিনা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম একটা প্রত্যেকটা কোম্পানির যেমন থেকে থাকে, যার মাধ্যমে নতুন নতুন আবিষ্কার হচ্ছে, নতুন নতুন ট্রায়াল অ্যান্ড এরার হচ্ছে, নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে, তৈরি করার পরে সেটাকে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, না হলে ফেলে দেওয়া হয়, আবার নতুন জিনিস তৈরি করা হচ্ছে। এই কন্টিনিউয়াস প্রসেসটা কিন্তু চলতেই থাকা উচিত ফর এ সাকসেসফুল অর্গানাইজেশন। এই যে ভোডাফোনের যে আইওটি ডিভাইসটার কথা বললাম, যে গরুর লেজের, এটা একটা ইটস এ ভেরি নাইস টেকনোলজিক্যাল থিং, যেটা কিনা অবভিয়াসলি গবেষণার মাধ্যমে পসিবল হয়েছিল। কেউ হয়তো ভেবেছিল, কিভাবে ভাবলো কাস্টমারের সার্ভে করার পরে দেখলো যে এই জিনিসটা একটা প্রবলেম, দেয়ার ইজ এ প্রবলেম স্টেটমেন্ট কি, গরুর বাছুর মরে যাচ্ছে, দ্যাট ইজ দ্য প্রবলেম স্টেটমেন্ট, এটা একটা প্রবলেম, হাউ উইল ইউ ফিক্স ইট? গবেষণার মাধ্যমে কি এমন তৈরি করা যায় যেটা থেকে এই ব্যাপারটাকে আমরা উই ক্যান স্টপ দিস ফ্রম হ্যাপেনিং ইন ফিউচার। মজুত নিয়ন্ত্রণ, উৎপাদন ক্ষমতা, মজুত নিয়ন্ত্রণ, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, উৎপাদন ক্ষমতা, প্রোডাকশন ক্যাপাসিটি আর প্রশিক্ষণ। ক্যাপাসিটিটা আমরা দেখবো, প্রশিক্ষণ অবভিয়াসলি ট্রেনিং, আমার যে লোকেরা ফ্রন্ট লাইনে যারা কাজ করবে, যারা সার্ভিস প্রদান করবে, আর দে ওয়েল ট্রেন্ড টু ক্যারি আউট অর এক্সিকিউট দ্য টাস্ক, এই টাস্কটাকে করার জন্য কি তারা সক্ষম, তাদের কি সেরকম প্রশিক্ষণ দেওয়া হয়েছে? সো all these things are the scope of production scope. উৎপাদন ক্ষমতা হলো পণ্য বা সেবা সমূহের পরিমাণ বা কোনো প্রতিষ্ঠান উৎপাদন করতে পারে তার বর্তমান সম্পদ সমূহ ব্যবহার করে। সাধারণত উৎপাদনের ক্ষমতা নিম্নত তিনটি সংজ্ঞা ব্যবহৃত হয়। একটা হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি বা রিলেটেড ক্যাপাসিটি, একটা হচ্ছে এফেক্টিভ ক্যাপাসিটি, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট। নকশাকৃত ক্ষমতা কি? একটা এক্সাম্পল দেই, আমার একটা মোবাইল উৎপাদন কেন্দ্র, আমি মোবাইলস তৈরি করি, আমার নিজের ব্র্যান্ডের মোবাইল তৈরি করি। একটা ব্যাংক আমাকে বলল আমার 20 জন এমপ্লয়ি বা আমার 100 জন এমপ্লয়িজদের জন্য আমার 100টা মোবাইল লাগবে 10 দিনের মধ্যে। আমার কাছে একটা নতুন অর্ডার, এই অর্ডারটা পেলাম ব্যাংকের কাছ থেকে। ব্যাংক বললো, তানভীর, আপনার কোম্পানির মোবাইল আমাদের কোম্পানির 100 জন এমপ্লয়িকে আমরা দিতে চাই, 10 দিনের মধ্যে আমাকে এই জিনিসটা দিয়ে দেন। আমি তখন আমার অফিসে গিয়ে বললাম, আমার কারখানায় গিয়ে বললাম, আরে নতুন অর্ডার পেয়েছি, 100টা মোবাইল তৈরি করতে হবে। আমি সব হিসাব করে দেখলাম 10 জন যদি 10 দিন কাজ করে আমি 100টা মোবাইল তৈরি করতে পারবো। তো সেই হিসাবে আমি আমার কর্মচারীদেরকে বললাম, কালকের থেকে শুরু হয়ে যাও, 10 দিনের মধ্যে আমাকে 100টা মোবাইল রেডি করে দাও। তো দেখা গেল 10 দিনের শেষে 10 জন এমপ্লয়ি বা 10 জন শ্রমিক আমাকে 100টা মোবাইল তৈরি করে দিল। এই যে তৈরি করতে তাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই 100টা মোবাইল যে তারা তৈরি করলো 10 দিনে, এটা একটা অনুকূল পরিবেশ মানে কোনো বাধার সম্মুখীন না হয়ে। বাধা বলতে ধরুন 10 দিনের মধ্যে 10 দিন কাজ করতে হবে, 10 দিনে 10 জন লোক 100টা মোবাইল বানাবে। দেখা গেল 2 দিন আমার কারখানায় কারেন্ট নেই, তো 2 দিনের কাজ আমার লোকসান হয়ে গেল। এটা একটা প্রতিকূল পরিবেশ। কিন্তু না, এই যে ডিজাইন ক্যাপাসিটি হচ্ছে অনুকূল পরিবেশে যে সর্বোচ্চ আউটপুট আমি পাই, যে 10 দিনে 10 জন মিলে 100টা মোবাইল তৈরি করে দিল, সেটা হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি। আর কার্যকর ক্ষমতা কি, এফেক্টিভ ক্যাপাসিটি কি? আবার সেম এক্সাম্পল, আমাকে একটা ব্যাংক বললো, তানভীর আমার 100টা মোবাইল লাগবে, আমাকে 10 দিনের শেষে আমাকে 100টা মোবাইল দেবেন। কি হলো এখানে? পার্থক্য
পার্থক্য ডিজাইন ক্যাপাসিটির সঙ্গে এফেক্টিভ ক্যাপাসিটির পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে আমার পরিবেশটা হচ্ছে প্রতিকূল। প্রতিকূল বলতে এবার 10 জন লোককে আমি বলেছি 100টা মোবাইল তৈরি করতে 10 দিনে, 6 দিনের মাথায় আমি দেখলাম আমার 2 জন এমপ্লয়ি শরীর খারাপ, 2 জন এমপ্লয়ি আর কাজে আসতে পারছে না। কিন্তু আমার টার্গেট কি? আমার টার্গেটটা আমি ওই হিসেবেই সেট করেছিলাম 10 দিনের মাথায় 100টা মোবাইলই তৈরি করব। এখন 2 জন লোক কম, 6 দিনের মাথায় আমার 4 দিনের কাজ বাকি আছে, আমার হয়তো 60খানা মোবাইল তৈরি হয়েছে, আমার তো আরো 40টা মোবাইল তৈরি করতে হবে 4 দিনে, কিন্তু লোক সংখ্যা 2টো কমে গেছে আমার। আমি তখন এই বাকি 8 জনকে বললাম, দেখেন ভাই এরকম অবস্থা, আপনাদেরকে আমি ওভার টাইম দেব, আপনারা আপনাদের যে দিনে যত ঘন্টা কাজ করেন তার থেকে 3 ঘন্টা করে বেশি কাজ করতে হবে, আপনাদেরকে আমরা 3 ঘন্টা করে, তাহলে এই 3 ঘন্টা কাজ করলে 8 জন লোক আরো 24 ঘন্টা এক্সট্রা কাজ করছে একদিনে। তাহলে সেই হিসাবে কিন্তু আমি আমার টার্গেটটা মিট করলাম। তাহলে এফেক্টিভ ক্যাপাসিটিতে কি হয়, আপনি সর্বোচ্চ আউটপুট পাচ্ছেন প্রতিকূল পরিবেশে। প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও আপনি কিন্তু আপনার টার্গেট মিট করতে পারছেন। প্রথমটা হচ্ছে অনুকূল পরিবেশে সর্বোচ্চ আউটপুট পাওয়াটা হচ্ছে নকশাকৃত ডিজাইন। কার্যকর বা এফেক্টিভ ক্যাপাসিটি হচ্ছে প্রতিকূল পরিবেশেও আপনি যখন আপনার সর্বোচ্চ আউটপুট বা আপনি আপনার টার্গেট মিট করছেন, এফেক্টিভ ক্যাপাসিটি। আর প্রকৃত আউটপুট বা অ্যাকচুয়াল আউটপুটে কি হয়, অ্যাকচুয়াল আউটপুটে আপনি আপনার একটা সেম এক্সাম্পল 10 দিনে 100টা মোবাইল আপনাকে তৈরি করতে হবে 10 জনের দ্বারা। 10 জন 10 দিনে 100টা মোবাইল করবে। 6 দিনের মাথায় আমার 2 জন এমপ্লয়ির শরীর খারাপ হয়ে গেল, আমার কাছে 8 জন আছে, কিন্তু এই 8 জন মিলে বাকি 4 দিনে কিন্তু টার্গেট মিট করতে পারলো না। দেখা গেল 10 দিনের শেষে 100টা মোবাইলের জায়গায় তারা 90টা মোবাইল তৈরি করতে পেরেছে, কারণ পরিবেশটাও প্রতিকূল ছিল, কিন্তু এখানে টার্গেট আমার মিট হয় নাই। ওই রেটেড ক্যাপাসিটি বা নকশাকৃত বা কার্যকর ক্ষমতাতে আমার টার্গেট মিট হয়, কিন্তু প্রকৃত আউটপুটে কিন্তু আমার টার্গেট মিট হলো না। 100টা মোবাইলের জায়গায় আমি 100টা মোবাইল বানাতে পারলাম না, 90টা মোবাইল বানালাম, কারণ আমি প্রতিকূল অবস্থানে পড়েছিলাম, প্রতিকূল একটা অবস্থায় সিচুয়েশনে পড়েছিলাম, আর সেই সিচুয়েশন থেকে আমি বাইরে বেরোতে পারিনি। তো এখানে যেমন নকশাকৃত ক্ষমতা হলো আদর্শ অবস্থায়, আদর্শ মানে যেটা অনুকূল অবস্থায়, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে 10 দিনের মধ্যে একটি সিস্টেমের তাত্ত্বিক সর্বোচ্চ আউটপুট। ইহা হলো সর্বাধিক ক্ষমতা যার জন্য কোনো যন্ত্র ডিজাইন করা হয়েছে, একে ইনস্টল ক্যাপাসিটি বা সর্বাধিক আউটপুট বলা হয়। সিমিলারলি কার্যকর ক্ষমতা হলো এমন একটি ক্ষমতা যা কোনো ফার্ম তার বর্তমান অপারেটিং সীমাবদ্ধতাগুলির দ্বারা অর্জন করার প্রত্যাশা করে। এই যে সীমাবদ্ধতা কি, যে আমার 2 জন এমপ্লয়ি কম আছে আমার কাছে। কার্যকর দক্ষতা হলো প্রদেয় সীমাবদ্ধতার মধ্যে সর্বোচ্চ সম্ভাব্য আউটপুট। আর প্রকৃত আউটপুট এটা হচ্ছে একটি আসল প্রাপ্ত ফলাফল, এটি সাধারণত কার্যকর আউটপুটের থেকে কম। কার্যকর আউটপুটে আপনি টার্গেট মিট করেন, এখানে আপনি টার্গেট মিট করতে পারেন না, যেটা বলা হলো এটাই কর্মফল বা প্রকৃত উৎপাদন, এটাই কর্মফল বা প্রকৃত উৎপাদন। তাহলে এই 3টে প্রোডাকশনের মধ্যে অ্যাকচুয়াল প্রকৃত আউটপুটে কিন্তু আপনি আপনার টার্গেট মিট করতে পারেন না, বাকি দুটোতে কিন্তু আপনি আপনার টার্গেট মিট করতে পারছেন। উৎপাদনের ব্যয়, যেটা উৎপাদনকারীকে কোনো দ্রব্য উৎপাদন করতে সর্বমোট যে ত্যাগ স্বীকার বা ব্যয় করতে হয় তাকে উৎপাদনের ব্যয় বলে। কোনো দ্রব্য উৎপাদনে ব্যবহৃত উপকরণের জন্য যে দাম দিতে হয় তাকে উৎপাদন ব্যয় বলে। কাঁচামালের দাম, যারা কাজ করছে আপনার ফ্যাক্টরিতে তাদের জন্য যে তাদের টাকা কড়ির ব্যাপার, তাদের বেতনের ব্যাপার, বা যে যন্ত্রপাতি ইউজ করছেন সেই যন্ত্রপাতি খারাপ হয়ে গেল মেরামত করতে হবে, তার পিছনে খরচ। কারণ এই খরচটা আপনি কেন উঠাচ্ছেন, আপনার তো একটা পণ্য উৎপাদন করতে গিয়ে যন্ত্রটা খারাপ হয়েছে, যন্ত্র ঠিক করতে আপনার পয়সা লাগবে, টাকা লাগবে। আপনি একটা পণ্য উৎপাদন করার পরে সেই পণ্যকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, পরিবহনের খরচ, এই পরিবহনের খরচও কিন্তু আপনার উৎপাদন করতে, একটা দ্রব্য উৎপাদন করতে কিন্তু আপনার এই পরিবহনের খরচ দিতে হয়েছিল। তো কোন প্রতিষ্ঠানের মৌলিক কার্যক্রম তথা প্রত্যক্ষ ও পরোক্ষ সকল খরচের সমষ্টি হলো উৎপাদন ব্যয়। কোনো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত কোনো দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উৎপাদনকারী উৎপাদন কার্যকরণ পরিচালনার জন্য যে ব্যয় করে তাকে উৎপাদন ব্যয় বলে। এটা প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, বাট উৎপাদন কার্যের মূল কেন্দ্র হচ্ছে কারখানা, এবং কারখানার মৌলিক কার্যক্রম তথা প্রত্যক্ষ ও পরোক্ষ সকল খরচের সমষ্টি হলো উৎপাদনের ব্যয়। উৎপাদনের ব্যয়ের কি কি উদাহরণ? কাঁচামাল, যেটা বললাম, মজুরি, এই যে পরিবহন খরচ, কারখানার ভাড়া, কারখানার ইউটিলিটি ইত্যাদি, এই সকল ব্যয়ের সমষ্টি হলো উৎপাদন ব্যয়।
কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের বাণিজ্যিক ব্যয় ব্যতীত যাবতীয় ব্যয় এবং অন্তর্ভুক্ত প্রশাসনিক ব্যয় ও বাজারজাতকরণ ব্যয় বাণিজ্যিক ব্যয়ের আওতাধীন। এবার যে বিভিন্ন 3 রকমের ব্যয় হয়, স্থায়ী, পরিবর্তনশীল আর অর্ধ পরিবর্তনশীল। স্থায়ী ব্যয় মানে যেগুলো জিনিস চেঞ্জ হয় না, যেগুলো জিনিসের দাম মোটামুটি একই থাকে 1 বছর ধরে। বাড়ির ভাড়া বা কারখানার ভাড়া, আপনি যদি ভাড়া নিয়ে থাকেন, কারখানার মালিক এসে বলবেন না প্রতি মাসে আলাদা ভাড়া দেন। আপনার বাড়ির ভাড়া, আপনি যারা ভাড়া থাকেন বা যারা কারখানায় কোনো চালান যেখানে ভাড়া দেন, আপনার তো মাসে মাসে একই ভাড়া দিতে থাকেন। 1 বছরের শেষে হয়তো ভাড়া, সে মালিক যে কারখানার, সে হয়তো বলবে যে না আমার আরো 500 টাকা করে বাড়াবো আপনার ভাড়া। তো এইগুলো হচ্ছে স্থায়ী ব্যয়। এই যে খাজনা, ট্যাক্সটা মোটামুটি আপনি সারা বছর একই দিচ্ছে। আমি যেমন অ্যাজ এন এমপ্লয়ি মোটামুটি একই ট্যাক্স দিই সারা বছর। স্থায়ী শ্রমিক যেগুলো পার্মানেন্ট এমপ্লয়ি, একটা হয় পার্মানেন্ট এমপ্লয়ি আর একটা হয় কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি। কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যারা কন্ট্রাক্ট বেসিসে কাজ করে, আমার একটা নতুন প্রজেক্ট, আমার 20 জন লোক লাগবে, আমি এই 20 জনকে খালি এই প্রজেক্ট চলাকালীনই রাখবো, প্রজেক্ট শেষ ওদেরকে বলবো টাটা বাই বাই। ওদেরকে বলবো তোমাদেরকে প্রজেক্ট, ওদেরকে আমি ক্লিয়ার হয়ে কথা বলবো যে তোমাকে এই প্রজেক্টটার জন্য হায়ার করা হচ্ছে, এই প্রজেক্ট শেষ হলে কিন্তু আপনাকে চলে যেতে হবে। এটা আমি অলরেডি একটা তার সঙ্গে কথোপকথন করে নেব প্রজেক্টে ঢোকানোর আগে। আর স্থায়ী শ্রমিক যারা, আমি যেমন একটা স্থায়ী শ্রমিক, আমি ভোডাফোনে 6 বছর 7 বছর যতদিন পর্যন্ত আমি থাকতে চাই আমি থাকতে পারি, কিন্তু আমি আমার দলে অনেক অস্থায়ী শ্রমিক নেই, বা যারা নর্মাল শ্রমিক, বা যারা টেম্পোরারি এমপ্লয়িজ বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ যাদেরকে বলি। পরিবর্তনশীল ব্যয় উৎপাদিত পণ্যের সংখ্যার অনুপাতে যে সকল ব্যয় হ্রাস বৃদ্ধি ঘটে সেগুলি পরিবর্তনশীল ব্যয়। যেমন কাঁচামালের দাম উপর নিচ হতে পারে। শ্রমিক যেটা আমি বলছিলাম, যেটা অস্থায়ী শ্রমিক বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ, তারা পরিবর্তন হতে পারে। পরিবহন খরচা, এখান থেকে 200 কিলোমিটার যেতে আমার যা তেল পুড়ছে 100 কিলোমিটার যেতে তার থেকে কম তেল পুড়বে, বা 200-300 কিলোমিটার যেতে আমার তার থেকে বেশি তেল পুড়ছে, তাতে খরচা বেশি। এটা পরিবর্তনশীল ব্যয়। আর অর্ধ পরিবর্তনশীল ব্যয় মানে এই যে আমি একটা ফ্যাক্টরি থেকে আমি যে একটা অর্ডার পেলাম 100টা মোবাইল বানানোর, 10 দিনের 10 জন লোককে আমি রেখেছি, আমার কাছে 10 জন লোকই আছে আমার কোম্পানিতে। সাডেনলি ওই কোম্পানি আমাকে বলছে আমাদের 100টা না, আমাদের 200টা মোবাইল লাগবে 15 দিনে। এবার অর্ডার চেঞ্জ, আমার টার্গেট 10 দিনে 10 জন 100টা মোবাইল বানাবে। সাডেনলি ওই কোম্পানি বলছে আপনি আমাকে 15 দিনে 200টা মোবাইল দেন। অবভিয়াসলি আমি অ্যাজ এ বিজনেসম্যান না করবো না, আমি তাকে, কারণ যত আমাকে আমার মোবাইল উৎপাদন হবে আমার তত লাভ। আমি কি করবো তখন, ওই 10 দিন, ওই 5 দিনের জন্য হয়তো বাইরের থেকে কোনো লোক আনলাম, তাদেরকে কিছু বেশি টাকা বা কম টাকা দিয়ে রেখে এই কাজটা সম্পন্ন করালাম। এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, যেটা উৎপাদন বা কার্যাবলী বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়। আমার কাজটা বেড়ে গেল, 100টা মোবাইলে যায় এখন 200টা মোবাইল 15 দিনে করতে হবে, কাজ বেড়ে গেল। এর জন্য আমাকে বেশি ম্যান পাওয়ার লাগবে, বেশি ম্যান পাওয়ার লাগার জন্য লোক আনলাম কম দামে বা বেশি দামে, একটা ম্যানেজমেন্ট করে আমি তাদেরকে আনলাম, এ নিয়ে উৎপাদন করলাম, 15 দিনের শেষে 200টা মোবাইল। এটা অর্ধ পরিবর্তনশীল ব্যয়। প্রকৃতি প্রদত্ত সব উপকরণ মানুষ সরাসরি ব্যবহার বা ভোগ করতে পারে না, তাই দ্রব্য সামগ্রী ব্যবহার উপযোগী করে তোলার জন্য উৎপাদনের মাধ্যমে তার রূপ পরিবর্তন করতে হয়। যেটা বললাম যে ট্রান্সফরমেশনটা ঘটে, যে একটা মোবাইল তো মোবাইল হিসেবে ঘটে না, মোবাইলটা ফ্যাক্টরিতে উৎপাদন কেন্দ্রে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে, বিভিন্ন ট্রান্সফরমেশনের মাধ্যমে একটা মোবাইল হিসেবে ফাইনাল আউটপুট হিসেবে আমাদের সামনে আসে। তো মানুষের দৈনন্দিন অভাব, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উন্নয়নে উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দেশ্য কি? চাহিদা পূরণ, লোকেদের চাহিদা পূরণ, ডিমান্ড মেটানোর জন্য, টার্গেট অ্যাচিভ করার জন্য, উপযোগ সৃষ্টি করা, অপরচুনিটি সৃষ্টি করে, এটা আমাদের আয় বৃদ্ধি করে। আমাদের যে অবভিয়াসলি এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য মান্থ আমার কি টার্গেট, আমার যাতে আয় বৃদ্ধি হয়। নতুন নতুন পণ্যের আবিষ্কার করা, নতুন পণ্য আবিষ্কার করা খুব প্রয়োজনীয়, কারণ পুরোনো জিনিস, একই জিনিস তো আপনি ইউজ করতে, দ্য ওয়ার্ল্ড ইজ ইভলভিং। এই যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছিলাম এতক্ষণ, ইন 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এতে আমাদের অবভিয়াসলি এতে কি হয়, চতুর্থ শিল্প বিপ্লবে আজ টেকনোলজি এমন জায়গায় পৌঁছে গেছে যে ভাবা যায় না, আজ থেকে 15 বছর 20 বছর আগে যে সমস্ত জিনিস ছিল। তো এই যে নতুন নতুন পণ্যের আবিষ্কার করছি মানুষের ডিমান্ডের হিসেবে, এই যে আইওটি প্রোডাক্টটা যেটা গরুর লেজে বাঁধা হয় বা একটা কুকুরের গলায় বাঁধা হয়, এমন একটা জিনিস আছে ইউরোপিয়ান মার্কেটে, যে আমি আমার কুকুরকে ট্র্যাক করতে পারবো, আমার কুকুর যদি কোথাও চলে গেল বাইরে আমি জানবো কোথায় আছে ওর অবস্থান। এই যে এই জিনিসটার আবিষ্কার, একটা নতুন পণ্যের একটা আবিষ্কার। প্রয়োজনীয় পণ্য উৎপাদন, যেটা বেসিক রিকোয়ারমেন্টস, যেটা মানুষের বেসিক চাহিদা মেটায়, প্রয়োজনীয় পণ্য, খাদ্য, যেগুলো বেসিক, রাইট,
বাড়ি বা এগুলো তো বেসিক রিকোয়ারমেন্টস মানুষের। আর প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, প্রাকৃতিক সম্পদকে ইউজ করেই আমরা কিন্তু এই সমস্ত জিনিসগুলো আজ মানে আদিম যুগে যখন কেভ ম্যান যারা কেভে বাস করতো তারা আমরা কিভাবে এই পর্যায়ে পৌঁছেছি, ধীরে ধীরে ক্রমাগত উন্নতি করে তো পৌঁছেছি। আর প্রাকৃতিক সম্পদ, লোহা, সোনা, মিনারেলস, যা যা আছে, খনিজ দ্রব্য, প্রাকৃতিক সম্পদ, হাওয়া, বাতাস, পানি, জল, যাই বলেন না কেন, সবাইকে ইউজ করে তো আমরা এই সদ্ব্যবহার করে আজকে এই অবস্থানে পৌঁছেছি। আজ থেকে ওই আদিম মানুষকে এই আজকের যুগে এনে ছেড়ে দিলে ভাববে আমি কোথায় পৌঁছে গেছি, তাই না? আজ থেকে 500 বছর আগেকার কোনো লোককে আজকের এই 2000 শতকে 2020-তে এনে ছাড়লে তো সে অবাক হয়ে যাবে। সে ভাবে এভরিথিং ইজ ম্যাজিক। ইট ইজ ম্যাজিক। উই আর ম্যাজিক। পিপল আর ম্যাজিক বিকজ পিপল থিঙ্ক, পিপল ক্রিয়েট, পিপল ইনোভেট, রাইট? আর কর্মসংস্থানের সৃষ্টি করে, এটাতে মানবের কল্যাণের জন্য হয়, অর্থনীতির উন্নয়ন হয়, এই যে মুদ্রাস্ফীতি ঘটে, বা মুদ্রা যে আপনাদের বৈদেশিক মুদ্রা যে অর্জন করা হচ্ছে বিভিন্ন, আমি জানি বাংলাদেশে অনেক গার্মেন্ট ফ্যাক্টরিজ আছে যেগুলো কিনা ইন্টারন্যাশনাল মার্কেটে, এই গার্মেন্ট ফ্যাক্টরিজ গুলো তারা হয়তো তাদের দেশে তৈরি করতে পারছে না, কিন্তু এই যে প্রোডাকশন হচ্ছে বাংলাদেশে, এখান থেকে অনেক অনেক ইম্পোর্ট করা হয়, অনেক কাপড় ইন্ডিয়াতেও আসে অনেক, আমি জানি। ইনফ্যাক্ট ইন্ডিয়াকে ইউরোপিয়ান মার্কেটে, ইউএস পর্যন্ত সব জায়গাতে কিন্তু এই যে আপনারা যে প্রোডাকশন করছেন কাপড়ের, সেগুলো কিন্তু বাইরে বিদেশে ইম্পোর্ট করার পরে আপনারা যেটা এক্সপোর্ট করছেন, সরি, তো এর মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের মুদ্রা, যে বৈদেশিক মুদ্রা অর্জন করতে আপনাদের সাহায্য করছে, আপনাদের রপ্তানি বৃদ্ধি করছে, রপ্তানি করছেন, ভোক্তাদের সন্তুষ্টি, ইউর মিটিং দ্য নিডস এন্ড দ্য ডিমান্ডস অফ ইউর কাস্টমার, ভোক্তারা আপনার প্রোডাক্ট ইউজ করে তারা তাদের দৈনিক জীবন যাপন করছে, রাইট? অ্যান্ড লাস্ট থিং ইজ দ্য মজুদ ব্যবস্থাপনা, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, যেটা আমি সকালে আপনাদেরকে বলেছিলাম যে একটা কোম্পানিতে, যে রাহুলের এক্সাম্পলটা দিয়েছিলাম, যে ওরা একটা ইনভেন্টরি ম্যানেজ করেছিল, যে রাহুলের কি পছন্দ, তার ডেট অফ বার্থ কবে, তার কি খেতে পছন্দ, সে লাঞ্চে কি পছন্দ করে, সে মিষ্টি কি রকমের খেতে পছন্দ করে, এইটা রেকর্ডে ছিল বলেই তো সেই হোটেল তাকে পাইনাপেল কেক দিতে সক্ষম হয়েছিল। সিমিলারলি একটা যখন আপনি প্রোডাক্ট উৎপাদন করছেন, ওটা একটা অন্য রকমের এক্সাম্পল, ইনভেন্টরি, প্রাইমারিলি ইনভেন্টরি ম্যানেজমেন্টে কি হয়, আপনার যে কাঁচা মাল আপনি কোত্থেকে কিনছেন, কিনে গুদামে এনে স্টক করছেন, ওই স্টকে কত কেজির কাঁচা মাল আছে, ওই কাঁচামালকে কত কেজি আপনি ফ্যাক্টরিতে পাঠালেন, ফ্যাক্টরিতে কতটা কাঁচামাল ইউজ করে একটা উৎপাদন করছেন, একটা প্রোডাক্ট উৎপাদন হওয়ার পরে আপনি হাজার পিস মোবাইল তৈরি করেছেন, এই 1000 পিস মোবাইলের মধ্যে কত পিস আপনি খুলনাতে, কত যশোরে, কত চট্টগ্রামে, কত রাজশাহীতে, কত পিস কোন জেলায় পাঠালেন, এই সব কিছুর হিসাব নিকাশ, এই মোবাইল 1000টা মোবাইলের মধ্যে কতগুলো মোবাইল ডিফেক্টিভ, এই ডিফেক্টিভ মোবাইলগুলোকে আপনি আবার রিফারবিশ করে আপনি বিক্রি করছেন, এই রিফারবিশে আপনার কত কস্ট ইনভলভ। তো বেসিক্যালি সবকিছু একটা অর্গানাইজেশনের ইনভেন্টরি থাকাটা খুবই জরুরি। ইনভেন্টরি না থাকলে আপনি জানতে পারবেন আপনার লাভ লোকসান কত হচ্ছে, আপনি কটা প্রোডাক্ট বিক্রি করছেন, আপনার প্রোডাক্ট কোন এলাকায় কত বিক্রি হয়েছে। আজকে যদি আপনি এই প্রোডাক্টটা 500 টাকায় বিক্রি করেছেন, তো পরের বছর ওই প্রোডাক্টটা ডিমান্ড বেড়ে যাওয়াতে আপনি কি 700 টাকায় বিক্রি করতে পারবেন। এই সমগ্র জিনিস মজুদ ব্যবস্থাপনার মাধ্যমে পড়ে। তো মজুদ ব্যবস্থাপনা হলো অমূলধনী সম্পদ এবং স্টক আইটেমগুলির তদারকি, স্টকে যে আইটেমগুলো আছে। মজুদ ব্যবস্থাপনা উৎপাদনকারী থেকে গুদামে এবং উৎপাদনকারী ও গুদাম থেকে বিক্রয় বিন্দুতে পণ্য প্রবাহে তদারকি করে। ইনভেন্টরি, যেটাকে মজুদ ইনভেন্টরি ম্যানেজমেন্ট হলো একটি নিয়মানুগত পদ্ধতি যেখানে কাঁচামাল এবং তৈরি পণ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিক্রি করা হয়। ব্যবসায়ের নিরিখে ইনভেন্টরি ম্যানেজমেন্ট হলো অর্থ হলো সঠিক স্টক, সঠিক স্তরে, সঠিক জায়গায়, সঠিক সময়ে, সঠিক দামে এবং সঠিক মূল্যে রাখা, রাইট? সো ইনভেন্টরি ম্যানেজমেন্ট হ্যাজ টু বি দেয়ার টু রান আ সাকসেসফুল বিজনেস, বিকজ this is like your Bible. You refer to the inventory. ইনভেন্টরিতে আপনি রেফার করে আপনি তার সব ডিটেলস পেতে পারেন, আপনার প্রোডাক্টস এর কতটা স্টকে, কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো স্টকে আউট অফ স্টক আছে, যদি কোনো কাস্টমার ডিমান্ড থাকে আপনার কতগুলো বানাতে হবে, আপনি কি ঠিক জায়গায় পৌঁছাতে পেরেছেন, কোন জায়গায় কতগুলো মাল গিয়েছে, সব কিছুর হিসাব নিকাশ কিন্তু এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের মাধ্যমেই করা সম্ভব। So that's the conclusion of the session today.